টি-20 বিশ্বকাপের সুপার 8-এ বাংলাদেশের আজ ভারত পরীক্ষা। আসলে টিকে থাকতে জয় প্রয়োজন টাইগারদের। বিশ্বকাপ নিয়ে আমাদের বিশেষ আয়োজন কাভার ড্রাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাকিবুল হাসান, আর আমার আজকের অতিথি সাবেক জাতীয় ক্রিকেটার জাভেদ ওমর। আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। যেটা আমি বলছিলাম যে টিকে থাকতে জয় ছাড়া কোনো পথ নেই, বিকজ বাংলাদেশ প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার সঙ্গে হেরেছে, বেশ বাজেভাবেই হেরেছে। এখন যেটা দেখা যাচ্ছে যে যখন যুক্তরাষ্ট্রের উইকেটে খেলা হচ্ছিল তখন যে অ্যাসিস্ট্যান্সটা পাচ্ছিল, এখানে যখন ব্যাটিং উইকেট হয়ে গেল, ব্যাটাররা যেহেতু অফ ফর্মে সেটাই কন্টিনিউ, ফলে ওই একটা জায়গায় তো রিকভার কোনোভাবেই হচ্ছে না। আমি সবসময় একটা কথা বলি যে সবাই বলে যে স্মার্ট ক্রিকেট, স্মার্ট বলতে আপনি থ্রু দ্য 120 বল আপনি স্মার্ট ক্রিকেট খেলতে পারবেন না। আর মাইন্ড সেট আপ বা মাইন্ড প্ল্যান, তো ওইটা কিন্তু আপনি তো এই উইদিন নাইট করতে হবে। যেমন আপনি যখন দেখছেন, আমরা কিন্তু যারা সত্যি কথা, আমি খারাপ খেলছে বলে বলছি না, মানে আমি সমালোচনাও করছি, যেহেতু আপনি যখন দেখছেন ফার্স্ট উইকেটে ওখানে আমরা এগ্রেসিভ খেলতে গেছি, সেটা লিটন হোক, জুনিয়র তামিম হোক, শান্ত হোক। আবার এখানে যখন আমার চান্স কম, এগ্রেসিভ খেললে আমি সাকসেস হবো। কেন? যেহেতু আমার টি-20 খেলা, 120 বলের খেলা, আমি যদি পুরো 120 যদি 15টা যে এগ্রেসিভ খেলি, ওখানে 10টা সাকসেস হলে আমার একদম টপ। সেখানে আমরা থাকার চেষ্টা করছি। হ্যাঁ, সেখানে আমরা থাকার চেষ্টা করছি। জাস্ট অপোজিট। এটাই বলি যে স্মার্ট ক্রিকেট, হ্যাঁ আপনি বলতে পারেন আমাকে, বা ওরাও বলতে পারে অফ ফর্মে পা চলে না, মাথা চলে না। টি-20 ফর্মেট বলে আপনাকে এটা মাথায় রাখতে হবে, খুব ইজি এখান থেকে বের হওয়া। যেমন নামাও ইজি, উঠাও ইজি। আপনি অফ ফর্মে আপনি যদি 18টা বল খেলেন, 26 বা 30 রান করেন, মোর দেন হ্যাপি। আমাদের যদি স্টার্টিং আপনি টপ অর্ডারের কথা যদি বলি, 6 ওভারটা অ্যাডভান্টেজ নিয়ে নিলেন, পরে গিয়ে গ্রাফ করলেন, পরে আবার 4 ওভার নিয়ে শেষে ঢুকে আপনি রান করলেন। ওই একটা জায়গায় লাস্ট ম্যাচ যদি ধরি আমি, এটাই হচ্ছে আমার কাছে মনে হয় কোচিংয়ের কথা। বা ভালো কোচিং, আমি অনেকবার বলি, টপ লেভেলের টেকনিক্যাল নিয়ে কোনো কাজ করার নাই। এই টাইপের কোচের একটা মেসেজ থাকবে যে এই উইকেটে কিন্তু আমরা এগ্রেসিভ খেলবো। দোজ আর এগ্রেসিভ প্লেয়ার, নট শান্ত। শান্ত হয়তো অ্যাঙ্কার রোল প্লে করবে, ওর স্ট্রাইকের এমনি 107 106, কিন্তু লিটন তো স্ট্রোক খেলা পছন্দ করেন, জুনিয়র তামিম স্ট্রোক খেলা পছন্দ করেন। ওই জায়গায় আমরা অপোজিট খেলেছি গত লাস্ট ম্যাচ যদি দেখি আমরা এগেনস্ট অস্ট্রেলিয়া। তো ওই একটা জায়গায় আমি মনে করি যদি ইমপ্রুভ না করে, আপনার প্রতি সময় এরকম খুঁড়ে খুঁড়ে খেলতে হবে ডেফিনেটলি। এবং বড় দল যেমন অস্ট্রেলিয়া, আজকে ইন্ডিয়ার সঙ্গে ম্যাচ, এই ম্যাচগুলোতে এবং উইকেট যখন ব্যাটিং ফ্রেন্ডলি হয় তখন ইভেন 180ও সেফ না। ফলে সেখানে ওই যে অস্ট্রেলিয়ার সঙ্গে 140, ওটা আসলে 140 130 করা একই কথা। আপনি চান্স নেবেন, আপনি চান্স নিয়ে 170-তে যাবেন। আপনি ট্রু উইকেটে স্পোর্টিং ব্যাটে বল আসছে, কেউ না বুঝলে তো ব্যাটসম্যান যখন 2টা বল খেলে তখন ও কিন্তু বুঝে যায় আমার এটা স্ট্রোক খেলার উইকেট। আর যখন 2-4টা বল খেলে স্ট্রোক খেলার উইকেট না, উইথ ফলোড বাই, যদি আপনি অন্যগুলো ম্যাচ দেখেন, ফার্স্ট রাউন্ডের কথা বলছি, ওই জায়গায় কিন্তু আমরা সবার চেয়ে অন্যরকম খেলেছি। হয়তো আমরা মন্দের ভালো খেলে সেকেন্ড রাউন্ডে গেছি, যেটা কোচ, এটাও বলা ঠিক না। ফ্রন্ট অফ মিডিয়া বলেছে যদি আমরা একটাও ম্যাচ জিতে পারি এটা হবে বোনাস। এই টাইপের ফ্রন্ট অফ মিডিয়া বলা উচিত না। কেন? সেটা দলকে ডাউন করে দেয় তো হিসাবে। হ্যাঁ, অবশ্যই। হয়তো যারা সাধারণ পাবলিক, আপনি হয়তো বুঝবেন উনি কি মেসেজ দিয়েছে, কিন্তু সাধারণ পাবলিক বুঝবে না। তাহলে ওইটা হবে কি, এটা নেগেটিভ একটা। ইভেন প্লেয়ারও চিন্তা করে, আচ্ছা মোটামুটি কোচ তো এটা বলছে, ভাই আমরা কোনো মতে খেলাম, মোটামুটি ভালো খেলে পার পেয়ে যাই। টপ লেভেলে আপনি মোটামুটি ভালো খেলে বেশি দূর যেতে পারবেন না। আপনাকে হয় যেভাবে সিচুয়েশন ডিমান্ড, আপনাকে পজিটিভ নিতে হবে। কেন? নেপালের মতো দল যদি এগ্রেসিভ খেলতে পারে, পজিটিভ খেলতে পারে, তারা অনেক কম ম্যাচ খেলেছে। আমাদের তো অলরেডি অনেক বছর হয়ে গেছে, হয়তো এর চেয়েও খারাপ সময় আসতে পারে, কিন্তু যে বডি ল্যাঙ্গুয়েজ বলেন, বা এই যে স্মার্ট ক্রিকেট বলেন যেটা বলে, বা ইনট্যাক্ট ক্রিকেট বলেন, বা সিচুয়েশান মাইন্ডসেটটা বলেন, ওইটা এখনও কিন্তু আমরা করতে পারছি না। এটা হচ্ছে মানে হয়তো ছোটোবেলার থেকে হয়, কিন্তু যেহেতু কোচ ভালো কোচ, তখনই এই টাইপের কাজ করবে। ডেফিনেটলি। আপনি যে অ্যাপ্রোচের কথা বলছিলেন যে আমরা উইকেট রিড করে খেলার স্টাইলটা দাঁড় করাতে ভুল করছি, সেক্ষেত্রে লিটন দাসের কথা চলেই আসে, ফ্রি স্ট্রোক মেকার। কিন্তু তিনি গত ম্যাচটা যদি দেখেন, ব্যাটিং উইকেটে তিনি 16 রান করেছেন 25 বলে, এবং তারপর আউট হয়ে গেছেন 9 বা 10 বলে প্রথম রান করেছেন। হ্যাঁ, না, এই অ্যাপ্রোচগুলোই আসলে মানে আপনার বড় স্কোর গড়ার পথে অন্তরায় হয়ে যায়। অফকোর্স আপনার যে স্ট্রোক প্লেয়ার, আপনি যে ওভার দ্য কাভার খেলে, পুল খেলে, স্লগ সুইপ খেলে, স্পিনে, ওই প্লেয়ার যখন আপনি 10 বল খেলে 1 রান করবে, তো দ্যাট মিনস কি পিছে হয় ঝামেলা আছে, আর নাহলে উনি ওনার স্ট্রাগলিং পিরিয়ডটা যে চাচ্ছে সেফ খেলতে। আপনার 3টা পার্ট খেলে, আমরা বলি না যে টেস্ট ম্যাচে একদম লো রিস্ক শট খেলতে হবে, 50 ওভার্সে আরও লো। আর আপনাকে টি-20তে আপনাকে চান্স নিতেই হবে, কারণ আপনি যখন
যতই ভালো খেলেন ওই 130-40 করে স্পোর্টে জিততে পারবেন না। আপনাকে 70-80 করলে আপনার বোলিং ভালো করতে হবে, তাহলে আপনি জিতবেন। মানে আপনার টপ ব্যাটার 120 বলের 25টা খেলে যদি 16 রান করেন, তাহলে সেই ম্যাচে তো আসলে রিকভার করার কোনো সুযোগই থাকে না। শুধু আপনি যতই মারেন, আপনি পরে 4টা-6 মারবেন। আর ক্রিকেটে পরে বলে কিছু নাই, আপনার সঙ্গে তাল মিলিয়ে যেতে হবে। আপনার যখন 7 দরকার, আপনাকে 7 করে নিতে হবে, হয়তো 10 করে নেবেন একটা ওভারে। আপনি যখন বলবেন না আমরা আছে আপনি ওটাকে 12 নিয়ে যান, পরে আপনি পারবেন না বড় সময়, হয়তো এক ওভারে 12 পারবেন, যে 18 নম্বর 12 নিলেন, আপনার 24 দরকার। কিন্তু আপনি কন্টিনিউ যখন 10 ওভার 12 দরকার, সেটা আপনি কখনোই পারবেন। আপনি কি আজকে 11-এ কোনো পরিবর্তন দেখছেন বাংলাদেশের? কারণ দুটো অপশন আছে, একটা হচ্ছে তানজিদ তামিম অথবা লিটন, তাদেরকে ঘুরিয়ে সৌম্যকে, যদিও সৌম্য সফল না তারপরেও তাকে নিয়ে আসা। আর তার পাশাপাশি তাসকিনকে একটু মনে হচ্ছিল যেন ক্লান্ত বা একটু ইনজুরি, সেখানে শরীফুলকে দেখেন কিনা, মানে আপনার বিবেচনা? দেখেন, আমাদের যে কোনো বোলারের সাথে হয়তো নাম বা এক্সপিরিয়েন্স একটু এগিয়ে থাকে, বাট আহামরি পার্থক্য নেই। তাসকিন আর শরীফুলের কিন্তু 19-20, হয়তো আমার সঙ্গে একমত হবে না, সব কিছু মিলিয়ে 19-20 হবে। আর দ্বিতীয় হচ্ছে আপনি যে লিটনের কথা বললেন বা তামিম জুনিয়রের কথা বললেন, ওই জায়গায় সৌম্য অলওয়েজ, আমি এটাও একটা ম্যানেজমেন্ট দায় কি আপনি সৌম্য কিন্তু ফাঁসা উইকেটে ও কিন্তু ভালো খেলতে পারবে না, কেন উনি মানে আজব টাইপের স্ট্রোক খেলতে চান। তো উনি কিন্তু স্পোর্টিং উইকেটের জন্য উনি ভালো। হয়তো বাংলাদেশ ক্রিকেট দল চিন্তা করতে এখান থেকে বলা খুব টাফ, হয়তো আমার কাছে একটা চান্স নিতেই পারে তামিমের জায়গায়, যেহেতু লিটনকে হয়তো এমনি তো সবসময় ফ্রি লাইসেন্স দিয়েছে, একটা বলে খেলাতে পারে কি আমি মনে করি যে এই ম্যাচটা তুমি ফ্রি খেলো, তোমার যেটা খেলা হোক 0 রান। তো তামিমকে হয়তো অফ দিয়ে ওই জায়গায় সৌম্য আসতে পারে, যেহেতু মন্দের ভালো, মানে একটা মানে 3টা ম্যাচে রান করে একটু চেঞ্জ করে দেখা, চান্স নেওয়া, আর কিছু না। আমরা যদি ভারতের এন্ডে কথা বলি, দলের তো কোনো খুঁত নেই বললেই চলে, এই বিষয়ে কোনো সন্দেহ, তারা চ্যাম্পিয়ন হতেই এসেছে। তারপরও তাদের দুজন এক্সপিরিয়েন্স প্লেয়ার বিরাট কোহলি এবং রোহিত শর্মা। বিরাট এখনও একটু স্ট্রাগল করছে, বাট এটা যে উইকেট, সেই উইকেটে তো বিরাটের জন্য রানে ফেরাটা খুব সহজ হবে। ভেরি ডেঞ্জারাস সবসময় এই টাইপের ব্যাটসম্যান, অলওয়েজ ডেঞ্জারাস। কেন কি এরা যখন রান না করে 3টা ম্যাচ, ওরা মানে লাইক আমি অনেক কাছের থেকে দেখছি, রাহুল দ্রাবিড় 2টা ইনিংস রান না করলে পাগল হয়ে যায়। তো এই টাইপের প্লেয়ার হয়তো আমরা দেখছি না, দূরের থেকে বিরাট কোহলি ক্যামেরা ধরছে, হাসছে, রিল্যাক্স, নো। এই টাইপের প্লেয়ার তারা কিন্তু আর তাদের জন্য, তাদের ওই যে তাদের উচ্চ চূড়ায় নিয়ে যাওয়ার জন্য ওরা যা করার দরকার ওটা করে। বিরাট কোহলি যেহেতু স্পোর্টিং উইকেট, উনি ভেরি এগ্রেসিভ প্লেয়ার, ভেরি ম্যাচিউর, একদম দ্রুতই রান ফিরে আসবে আমার কাছে মনে হয়। আর এই উইকেটে ভালো সুযোগ। ইন্ডিয়া দলটা আপনি যদি দেখেন, অলরাউন্ডারের ঠাসা, মানে এমন একটা অবস্থা যে 4-5টা অলরাউন্ডার। আপনি যদি হার্দিক পান্ডিয়া বলেন, শিবম দুবে বলেন, রবীন্দ্র জাদেজা, আকসার প্যাটেল, ফলে এই জায়গাটাই কি ওই দলটার সবচেয়ে, মানে এক হিসাবে এইবার দলের সবচেয়ে বড় স্ট্রেংথ? না, অনেক বড়। আর তারা কোয়ালিটি, যে 140 স্ট্রাইকের হার্দিক পান্ডিয়া দেখেন আপনি, উনি আইপিএলে খুব সমালোচনা হয়েছেন, ফর্ম ছিল না, এই জন্য উনি বড় প্লেয়ার, ইন্ডিয়া হয়ে একদম চমৎকার খেলছেন। সেম কিন্তু 99 ওয়ার্ল্ড কাপ যদি দেখেন, এটা 50 ওভারের ম্যাচ ছিল, সাউথ আফ্রিকা, একসময় অস্ট্রেলিয়া, সব চ্যাম্পিয়ন অলরাউন্ডার। হয় কি আমাদের সাকিবের মধ্যে আরও 2টা প্লেয়ার থাকতো, মানে হক লেফট আর্ম না, ওরকমই ব্যাটে বলে পার্থক্য নেই। অলরাউন্ডার হলে ক্যাপ্টেনের জন্য খুব ইজি হয়ে যায়, একটা দলের জন্য খুব ইজি হয়ে যায়। আমরা একটা ছোট্ট উদাহরণ দিই যে আমরা অনেকে কেন খেলিয়েছি, কে আমাদের ব্যাটিংয়ে ব্যর্থতা হচ্ছে বলে 8 নম্বরে পিওর ব্যাটসম্যান কী করবে, তারপর আমরা নেগেটিভ চিন্তা করে আমরা চান্স দিচ্ছি। তো সেম যখন এই টাইপের অলরাউন্ডার থাকে, তখন এগেনস্ট দলের যেন প্রেশার থাকে, নিজের দলের বিশ্বাস থাকে, 5টা উইকেট যাওয়ার পরও যদি আপনি অস্ট্রেলিয়াকেও দেখেন 4টা 5-এ চলেও যায়, তা আমরা ওই জায়গাটা যেহেতু 120 বলে খেলা, রিকাভারি কিছু না, ও গিয়ে স্ট্রোক খেলতে পারে, তো ওইটাই প্লাস পয়েন্ট হয়ে যায় অলরাউন্ডার ক্ষেত্রে। ইন্ডিয়ার টপ অর্ডার সবসময় আমরা টপ অর্ডার অনেক লম্বা দেখি, এবার যেহেতু অলরাউন্ডার বেশি, ওখানে বিরাট রোহিতের কথা তো বললাম, ঋষভ পান্ত এবং সূর্য কুমার, এবং ঋষভ পান্ত যে সার্ভিসটা দিচ্ছেন 3-এ নেমে, এটা জাস্ট আউটস্ট্যান্ডিং। মানে উনি আমি জানি না আপনি দেখেছেন কিনা, আপকি আদালত উনি আসছিলেন, উনি যে টাইপের মেন্টাল স্ট্রং, ও মাই গড, সে যেভাবে অ্যাক্সিডেন্ট করে ইন্ডিয়ার মতো দলে এত চ্যাম্পিয়ন প্লেয়ার থাকার পর উনাকে দলে নিয়েছে, দ্যাট মিনস কি হি ইজ সামথিং এক্সট্রা। মানে মানসিকভাবে পারফর্ম তো করতেই হবে আপনাকে টপ লেভেলে। তো ওই জন্য আমি মনে করি যে উনি যেভাবে নেমে পারফর্ম করছেন এতদিন পর এসে, মনে হচ্ছে না যে উনি এত বড় অ্যাক্সিডেন্ট থেকে, এত বড় ট্রমা থেকে আসছেন। সেটাই, এবং অ্যাজ ওয়েল অ্যাজ যদি বোলিংয়ের আলাপ করি, মানে অলরাউন্ডারের ঠাসা, কিন্তু তারপর লিডটা বুমরা দেবেন, এবং বুমরা আসলে দি বেস্ট। হ্যাঁ অবশ্যই, টি20-র জন্য তো আরও ডেঞ্জারাস, কারণ একটা টেস্ট ম্যাচে আপনি ছেড়ে, যেমন নারায়ণ টেস্টে এত এফেক্টিভ না, টি20 জন্য ভেরি ডেঞ্জারাস। সেম বুমরা টেস্টের জন্য এত সার্ভাইভ করবেন, ইয়র্ক দিবে, সুইং করবে, ছাড়বেন, এখানে তো মারতে হবে, তো ওর বল মারাটা কিন্তু ভেরি টাফ। তো ওই জায়গায় অনেক এগিয়ে যায় ইন্ডিয়া স্টার্টিং। তারপর যদি সুইংও বলেন, এখন কিন্তু অনেক সুইং কমে গিয়েছে,
যদি আপনি সুইংয়ে প্রথম 4 ওভার ইন্ডিয়া যেভাবে সুইং করায়, যখন আপনি 135 পেজে সুইং করে যতই বড় ব্যাটসম্যান হোক, সেটা স্টিভ ওয়া হোক বা টেন্ডুলকার হোক, একটু হলে হাত পা কাঁপে, কেন স্ট্রোক খেলতে পারে না। সেটাই, ওই জায়গায় ইন্ডিয়া ইভেন ব্লক হোলের ব্যাপারেও তার এক্সপার্টিস আছে। আপনি যদি সবশেষ ম্যাচের তার ফিগার দেখেন আফগানিস্তানের সঙ্গে, 4 ওভারে 7 রান 3 উইকেট, মানে এটা যদি একটা টি20 বোলিং হয় তাহলে অপোজিশনের অবস্থা তো খারাপ হয়ে যাওয়ারই কথা। যেখানে আফগান এগ্রেসিভ খেলা খেলে সবসময়, তো ওইটাই বলছিলাম বুমরা টোটাল মানে প্যাকেজ টিম, যেমন অস্ট্রেলিয়া ভালো টিম নো ডাউট, বাট ইন্ডিয়া ভেরি এগ্রেসিভ অ্যান্ড গুছানো দল। সেটাই। আমরা আবার একটু বাংলাদেশ প্রসঙ্গে যদি ফিরে আসি, সাকিব আল হাসান আমাদের স্ট্রেংথ হওয়ার কথা, অলরাউন্ডিং দুই পাশেই পারফর্ম করার কথা, কিন্তু আমরা সাকিবকে তার সেরা অবস্থায় দেখছি না। মানে আপনি যদি বোলিংটা দেখেন, লাস্ট ম্যাচে বোলিংই করেননি, ফলে তার বোলিংটাকে তো আমরা অনেক মিস করছি। অফকোর্স মানে সাকিব তো বরাবরই, আমি সবসময় বলি তার ব্যাটিং ঠিক আছে, কিন্তু টি20 ফর্মে 4 ওভার বোলিং 22 রান 28 রান, যতগুলো দেখবেন ম্যান অফ দ্য ম্যাচ ব্যাটিংয়ে অনেক, সরি বোলিংয়ে অনেক, সবচেয়ে সময় বোলিংয়ের স্টুডেন্টের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। 4 ওভার 17 রান 2 উইকেট, 4 ওভার 24 রান 3 উইকেট। তো ওই একটা জায়গায় অবশ্যই বাংলাদেশ টিম এই জায়গায় অনেক বড় সাফার করছে। বাংলাদেশ টিম মানে মন্দের ভালো খেলছে ফার্স্ট রাউন্ডে, বাট আরও অনেক ভালো খেলতে পারতো যদি সাকিবের পারফরমেন্স ভালোভাবে পেতাম। সেটা ব্যাটিংয়ে একটা ইনিংস খেলেছেন, চ্যাম্পিয়ন ইনিংস খেলেছেন, কিন্তু অন্য ছাড়া বোলিংয়ের একদমই বেশি সাদা মাটা হয়েছে। সাকিবের মনে ওর ইতিহাসে এত বড় কেরিয়ারে ও কখনো এত নর্মাল মানে বাজে বোলিং করেন নাই, আবার সাকিব বোলিং করবে না 4 ওভার, এটা হইতেই পারে না ডেফিনেটলি। এবং এটা সাকিবকে ফিরে পাওয়াটা খুব দরকার। মাত্র একটা ঝলক দেখা গেছে, একটা ইনিংস, তার বাইরে কিন্তু অনেকগুলো ম্যাচ হয়ে গেছে তিনি একদম দেখতেই পারেন, এবং বোলিংয়ে দেখতেই পাচ্ছি না। অ্যাজ ওয়েল অ্যাজ রিয়াদ শুরুতে ফর্মে ছিলেন, তারপর রান আউট হয়েছেন, একটা দুর্ভাগ্যজনক, কিন্তু রিয়াদের রোলটাও তো ইম্পর্টেন্ট থাকবে। এবং বিশেষ করে ভারতের এগেনস্টে যেহেতু বাংলাদেশ একটু চনমনে থাকে অন্য প্রতিপক্ষের চেয়ে, ফলে এই দুই এক্সপিরিয়েন্স প্লেয়ারের তো আসলে বিশেষ রোল প্রয়োজন হয়। কি এটা মেন্টাল সেট আপ, যেমন ধরেন অনেক প্লেয়ার ছোটো টিমের নর্মাল খেলে, কিন্তু বড় টিম হলে তারা না আমি আজকে পারফর্ম করব, এটা মাইন্ড সেট আপ। তো অবশ্যই রিয়াদ সাকিব এরা এই টাইপের প্লেয়ারকে বড় দলের সঙ্গে চ্যাম্পিয়ন আমি ভালো খেলতে চাই, তো এটা একটা ভালো সুযোগ আছে। রিয়াদ আমরা বলবো না রিয়াদ কিন্তু টপ ফর্মে আছে, কারণ আমরা বুঝতেই পারিনি রিয়াদ যে জায়গায় ব্যাটিং করে 9 বল 20 বল 25 বল বাকি থাকে। আমার মনে হয় এটা মানে খুবই মানে আমি জানি না প্ল্যান কী করছে। রিয়াদের মতো প্লেয়ার হয় ওকে আমি খেলাবো না, নাহলে আর একটু আগে খেলাবো, কেন ও আমরা সবসময় বলি ফিনিশার, মেন্টালি স্ট্রং, হার্ডওয়ার্ক। আপনি ওই জায়গায় যদি আপনি 7 নম্বরে ব্যাটিং করেন, ও পিওর ব্যাটসম্যান, ভেরি ডিফিকাল্ট পারফর্ম, রোলটা অনেক কমে যায় অল্প সময়। হ্যাঁ অবশ্যই, আপনি হয়তো 14 বল পাচ্ছেন বা 20 বল পাচ্ছেন ম্যাক্সিমাম। যদি আপনি প্রথমে ব্যাটিং আর পরে ব্যাটিং করলে আপনি স্ট্রাগলে যাচ্ছেন, আপনার উইকেট আটকাতে পারবেন, 5 উইকেট পরে যাওয়াতে ওর ব্যাটিং পায়। তো ওই একটা জায়গায় আমার মনে হয় আরেকটু, আমি জানি না কীভাবে টপ অর্ডার ওকে একটু আপ করবে, ওইটা হওয়া উচিত এক। আর দ্বিতীয় হচ্ছে অবশ্যই রিয়াদ সাকিব এরা পারফর্ম করে, স্ট্রাইক রেট একটা অ্যাভারেজ স্ট্রাইক রেট 122-24, ওরা যখন পারফর্ম করবে তো এটা ক্যাপ্টেনের জন্য একটা ইজি হয়ে যায়, দলের জন্য একটা ইজি হয়ে যায়, স্পেশালি বাংলাদেশ দলের জন্য, কেন ওর উপর আমার ডিপেন্ড। ডেফিনেটলি বাংলাদেশ যখন খুব ভালো না করে তখনও তো যে কোনো ম্যাচ থেকে কিছু পেতে চায়। তো এইবার বিশ্বকাপের যদি প্রাপ্তি বলা হয় সেটা বোধহয় রিশাদ, কারণ রিশাদের যে ইনক্লুশন মনে হচ্ছে যে তিনি একটু লং রানের জন্যই যাচ্ছেন, এবং বিশেষ করে তার লেগ স্পিনটা বেশ কার্যকরী ইনশাল্লাহ। সেটা এটা একটা দেখেন মালিঙ্গা, মোহাম্মদ রফিক, তারপর বাংলাদেশের প্রেক্ষাপটে বলছে রাজ্জাক, এরা কেন আজকে এত লেফট আর্ম হয়েছে। মনি ভাই ছিলেন একটা আইডিয়াল, আমাদের কিন্তু লেগ স্পিনে এমন আইডিয়াল তৈরি করতে পারিনি। মালিঙ্গার মতো অ্যাকশন করছে, এটা কোনো সত্যি কথা খুব জঘন্য অ্যাকশন মনে হয়, কিন্তু মালিঙ্গাকে দেখে শ্রীলঙ্কা 2টা প্লেয়ার হয়েছে। তো এই সেম আমাদের রিশাদ যদি কন্টিনিউ করতে পারে, বড় অনেক স্পিনার আসছে, আমাদের লেগ স্পিনার বিপ্লব আসছে, আমাদের তানভীর আসছে, কিন্তু কেউ আরেকটা ছেলে কিনাম থেকে লিখন আসছে, জুবাইর লিখন, তো এরা এস্টাবলিশ হতে পারেনি। যদি আপনি এই টাইপের প্লেয়ার যখন এস্টাবলিশড হবে, তাহলে একটা সেটা আমার ছেলে হোক বা আরও বাচ্চারা হোক বা আরও বড় হোক, একটা এক্সাম্পল বা একটা আইডিয়াল হিসাবে কাউন্ট করে, তাই না? তো আমার কাছে মনে হয় এটা একটা বড় পাওয়া হবে যদি রিসার্চ নো ডাউট কন্টিনিউ করে। এবং ইন বিটুইন ম্যাচ দেখবেন তার চেহারা, তার বোলিং বা এমন হয়েছে যে শুরুতে তাকে ছক্কা হজম করতে হয়েছে একাধিক, বাট তার কামব্যাকটা খুব ভালো হয়েছে। এবং বল ফেলার, লেগ স্পিনার তো বল ফেলার প্লেসমেন্টটা খুব ইম্পর্টেন্ট। অ্যাবসলিউটলি। আর লেগ স্পিনার অলওয়েজ একটু কস্টলি থাকতো এক সময়, কিন্তু নাও ইট ইজ মডার্ন ক্রিকেটে কস্টলি হওয়া যায় না। উনি ওই জায়গায় আপনাকে লেগ স্পিনকে সামনে করতে হবে। আপনি অফ স্পিনের শর্ট বল করে পার পাবেন, কিন্তু লেগে যাওয়ার শর্ট বলকে স্পিন শেষ হয়ে যায় এবং অফ স্পিনে ঢুকে ওটা বের হয়। তো ওই জায়গায় আপনাকে উপরেই বল করতে হবে, আপনি অলওয়েজ চান্স থাকে ছক্কা খাওয়ার, সেটা ওভার দ্য কাভার হোক বা মিড অফের উপর দেওয়া হোক বা স্লগ সুইপার। ওই জন্য এই টাইপের বোলার যখন এস্টাবলিশড হয়, আপনাকে সামনে করে আপনার স্পিন করতে হবে, যেটা কাজ করছে আমাদের জুনিয়র লেভেলে শাহেদ মাহমুদ কাজ করছেন এবং মুস্তাক ওনাসের কাজ করছেন, যেটা এখন পর্যন্ত
খুব সুন্দর মনে হচ্ছে, সেটাই। কিন্তু মানে স্টিল আর্লি টু স্পিক ওনার সম্বন্ধে। যদি এটা কন্টিনিউ করতে পারে বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক ভালো হবে। একটা হচ্ছে আইডিয়াল, একটা হচ্ছে ভ্যারাইটিস অফ বোলিং। সেটাই। আমরা একটু অন্য ম্যাচ থেকে ঘুরে আসবো, আবার বাংলাদেশের প্রসঙ্গে ফিরবো। আপনি গত রাতে যদি দেখেন ইংল্যান্ড সাউথ আফ্রিকা, মানে বেস্ট পসিবল ম্যাচ, এবং একটা খুব বেশি রান হয়নি, 163, কিন্তু ম্যাচটা খুব টাইট হয়েছে। এবং সাউথ আফ্রিকার বেলায় তারা এবার কিন্তু কঠিন সময়টা আসলে শুরু থেকেই পার করছে, ফলে এটা কিন্তু অনেক সময় গুড সাইন থাকে বড় কিছু করার জন্য। বড় দল তো অলওয়েজ, আমি যেটা বলেছিলাম, ইংল্যান্ড কিন্তু মানে খুঁড়ায় কিন্তু আসছে সেকেন্ড রাউন্ডে, কিন্তু এরা এমন দল, এরা ইতিহাস ভুলে গিয়ে বর্তমানটা খেলে একদম, কারণ ওরা অলরেডি স্টাবলিশ থাকে মাইন্ডের দিক দিয়ে, প্রুভের দিক দিয়ে। সেম সাউথ আফ্রিকা সাধারণত ভালো ক্রিকেট খেলে নেই ফার্স্ট রাউন্ডে, ঠিক আছে? তো অনেক লাকি উইন ছিল, অনেক লাকি উইন ছিল এগেন্স্ট বাংলাদেশ বলেন বা এর আগে হল্যান্ডের সঙ্গে বলেন। তো ওই একটা জায়গায় তারা কিন্তু মানে দে আর ইন ফায়ার। যদি গতকালকার ম্যাচটা দেখেন, খুব গুছিয়ে ব্যাটিং করেছে, খুব গুছিয়ে বোলিং, স্ট্রাগলিং করেছিল, ওই জায়গায় কাম ব্যাক করলো। তো ওই একটা জায়গায় আমার মনে হয় সাউথ আফ্রিকা অলওয়েজ কিন্তু আমরা চাই যে সাউথ আফ্রিকা ভালো করুক, কিন্তু ওরা কখনোই কিন্তু ওয়ার্ল্ড কাপে টাচ অ্যান্ড গো করে বাদ পড়ে যায়, ভালো খেলে বাদ পড়ে যায়। এবার স্ট্রাগলিং করে ভালো খেলছে সেকেন্ড রাউন্ডে এসে, তো এটা ওদের জন্য অনেক বড় প্লাস পয়েন্ট আমার কাছে মনে হয়। আপনি যদি মার্করাম, সাউথ আফ্রিকান ক্যাপ্টেন, পুরো টুর্নামেন্টে খুব ভালো ব্যাটিং করেননি, তিনি অফ ফর্মে আছেন, কিন্তু দুটো ক্যাচ যদি দেখেন, ম্যাচ উইনিং ক্যাচ, কালকের একটা ক্যাচে ম্যাচ উইনিং ক্যাচ, ওটা একটা ম্যাচ উইনিং ক্যাচ। আপনি কারণ ব্রুকরে যদি ওখানে না আটকানো যায় তাহলে জিততো না। আবার অ্যাজ ওয়েল অ্যাজ আপনি মাহমুদুল্লাহর যে ছক্কাটা হয়ে গেলে ম্যাচ ফিনিশ হয়, মনে করে দেখেন মার্করাম। ফলে ছোট ছোট রোলও কত বড় হয়ে যেতে পারে। আমি তো বললাম যে টি-20 আপনার 2টা বলে খেলা চেঞ্জ হয়ে যায়। মাহমুদুল্লাহ ব্রিলিয়ান্ট ক্যাচ, কালকের ব্রিলিয়ান্ট ক্যাচ আপনার খেলা, যেটা নিউজিল্যান্ড ফাইনাল খেলেছিল, একটা রান আউট করেছিল ওদের কি ব্যাটসম্যান, একটা রান আউটই গিভিন। সুনীল গাভাস্কার ATP চ্যাম্পিয়ন হয়েছিল, ওনাকে নিয়ে হইচই, চমৎকার ক্যাচ। আমি 2007 ওয়ার্ল্ড কাপে টপ খেলেছিলাম, কিন্তু ছোটো ছোটো পার্টনারশিপে তামিমের সাথে 47, 56 আমরা পার্টনারশিপ করেছিলাম। তো ওই জন্য টি-20 ফর্মেট আরও বেশি হয়ে যায়। কেন? ইন্টেন্সিটি আর মোমেন্টামটা পুরো চেঞ্জ হয়ে যায়। একটা ব্যাটসম্যান যখন মারতে থাকে, ওই জায়গায় বিলিয়ন রান আউট বা স্মার্ট ক্যাচ, যেটা ক্যাচ ধরে চলে আসে, মানে এত অনেক ইমপ্রুভ হয়ে যায়। স্পেশালি ফিল্ডিংয়ের কথা বলবো, টি-20 ফর্মেট আসার পর মানে এত চেঞ্জ হয়ে যায় ফিল্ডিং প্রতিটা দলের ক্ষেত্রেই, স্পেশালি ক্যাচিংটা বলবো, মানে এমন এমন ক্যাচ ধরে যেটা অসম্ভব চিন্তা করবে 15-20 বছর আগে। তো ওই ক্যাচগুলো কিন্তু ম্যাচ জিতাচ্ছে। ডেফিনেটলি। ছোট্ট করে একটু আলাপ করতে চাই, প্রথম ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ হেরে গেলেও সুপার 8-এ কামব্যাক করেছে, যুক্তরাষ্ট্রকে খুব সহজে হারিয়েছে। এবং যেটা হয়েছে 130 রানের ম্যাচ, কিন্তু 128 রান করেছিল, 10 ওভারে করেছে, মানে রান রেটটা তারা ঠিক করে রেখেছে, কারণ এটা কিন্তু ম্যাটার হতে পারে, অনেক ম্যাটার। কারণ একটা হেরেছে সবাই, ইংল্যান্ডও একটা হেরেছে, ওয়েস্ট ইন্ডিজ একটা, যে কোনো 2টা দল যাবে, রাইট? তো ওই জন্য ওই চিন্তা করে এটা বলছি, ওয়েস্ট ইন্ডিজ স্টিল আমি মনে করি তারা সেমিফাইনাল ফাইনালে যাওয়ার দাবিদার। ডেফিনেটলি। আমরা যদি আবার একটু বাংলাদেশ প্রসঙ্গেই ফিরে আসি, যেহেতু আমাদের জন্য অনেক বড় একটা ম্যাচ, সার্ভাইভাল ম্যাচ, না জিতলে কিছু করার নেই। ভারতের সঙ্গে বেশ কিছু ক্লোজ ম্যাচ আমরা অতীতে খেলেছি, তো ম্যাচ যদি ক্লোজ হয়ে যায় তখন এখনকার যে দলটা দেখছেন, টেম্পারামেন্ট রাখার মতো দল কি দেখছেন এখন? টেম্পারামেন্ট চেয়ে বেশি কি বিশ্বাসটা, যে আমরা আজকের ম্যাচটা জিততে চাই। মনে পড়ে যতই কোচ বলুক, প্লেয়ার চিন্তা করবে, রিয়াজ চিন্তা করবে বা শান্ত, আজকে আমি একটা টপ ইনিংস খেলতে চাই। তো এটা যদি হয়, আমার কাছে মনে হয় অবশ্যই ভালো খেলার সম্পর্কে স্পোর্টিং উইকেট, ওরা ভেরি এগ্রেসিভ দল, মায়ের খেতেও পারে, মানে প্রথমে 180ও করতে পারে, কিন্তু আমাদের বিশ্বাস থাকতে হবে যে আমরা এই ম্যাচটাকে, এটা আমাদের লাস্ট ম্যাচ, টপ পারফর্ম, আমরা রেজাল্ট নিয়ে চিন্তা না করি তাহলে সম্ভব। বলাটা খুব সহজ, কিন্তু করাটা এত সহজ হবে না। প্লেয়ারকেই করতে হবে, যতই বড় কোচ হোক, যতই বড় ক্যাপ্টেন হোক, প্লেয়াররা যদি করে তাহলে সম্ভব। আমরা একটু শান্তর বিষয়ে আলাপ করতে চাই। লাস্ট ম্যাচে রানে ফিরেছেন, 41 রানের ইনিংস, যদিও খুব বড় ইনিংস না, স্ট্রাইক রেটও খুব স্ট্রং না, পরের দিকে স্লো হয়ে গিয়েছেন, কিন্তু তার রানে ফিরে তো একটু হলেও নিজের উপর কনফিডেন্সটা বাড়বে। তা তো অবশ্যই, আপনি যতই ভালো খেলেন, রান না করলে আপনি ইউ আর নট কনফিডেন্ট। সেম শান্ত যেভাবে প্রথমে এসে এগ্রেসিভ খেলেছেন, কাউন্টার অ্যাটাক করে ভেরি সাকসেস, ওটাই বলছিলাম, ওইটাই মাইন্ড সেট আপ। পরে চিন্তা করেন না আমি উইকেট পড়ে, না, উনি ওই জায়গায় কন্টিনিউ করতে এগ্রেসিভ, তাহলে বাংলাদেশ 70 বা 75 হতে পারতো। ওই জায়গায় উনি পরে আবার ওই জায়গায় স্লো হয়ে গেছেন। এটাই হচ্ছে একটা টপ প্লেয়ার, যখন টপ প্লেয়ার ভালো খেলে কন্টিনিউ খেলতেই থাকে, অফ ফর্মে থাকে। তো শান্ত একটা সুযোগ পেয়েছিল আরও বড় রান করার, ফলোড বাই স্ট্রাইক রেটটা আরও কন্টিনিউ করার। আমি যে প্রজেক্টেড 11 দেখছিলাম, সেখানে বাংলাদেশ লাস্ট ম্যাচে যেহেতু একজন স্পিনার বাড়িয়েছিল, শেখ মাহাদি, আজকেও কি আপনি তাকে দেখছেন? কারণ ভারতও কিন্তু 3টা স্পিনার আমি দেখছি, যাদব কিন্তু এখন নিয়মিত খেলা শুরু করেছে, আপনি আকসার প্যাটেল এবং রবীন্দ্র জাদেজার সঙ্গে কুলদীপ যাদব। ফলে আপনি কি দেখছেন, শেখ মাহাদি থাকছেন? না, আমার কাছে মনে হয় শেখ মাহাদি অবশ্যই থাকবেন, যেহেতু ওদের কিছু ইস্যু থাকে। আমাদের একটা চেঞ্জ হতে পারে, যেটা বললাম, হয়তো তাসকিনকে একটা রেস্ট দিতে পারে বা শরীফুল খেলাতে পারে। শরীফুল আমাদের মেইন বোলার ছিলেন, ইন্ডিয়ার জন্য ছিটকে গিয়েছে, ওই জায়গায় জুনিয়র সাকিব বোলার চমৎকার বোলিং করছেন।
আর আরেকটা চেঞ্জ যেটা বললাম, সৌম্য সরকারের সুযোগ নিতে পারে। সুপার 8-এ এন্টিগার মাঠে বেশ কয়েকটা ম্যাচ হয়ে গেছে, একদম শুরুটাই হয়েছিল এন্টিগা দিয়ে, বাংলাদেশ একটা ম্যাচ খেলে ফেলেছে। ফলে আপনার দেখে কি মনে হলো যে উইকেটটায় কত রান এক্স্যাক্টলি আছে? যদি দেন এটা ডিফিকাল্ট বলা টি-20, তারপরে আমি মনে করি একটা ফাইটিং স্কোর তখনই হয় যেন আপনি 170-60 আপনি যখন করবেন মিনিমাম বলছি বাংলাদেশের ক্ষেত্রে। আবার ইন্ডিয়া ডিফারেন্ট চিন্তা করে, ইন্ডিয়া 80-90 চিন্তা করে, ওই জায়গায় আপনি তখন চেস কীভাবে করবেন ওটা ব্যাপার। কিন্তু বাংলায় যদি লিমিটের বাইরে খেলতে চায় কি আমরা 190 না জিততে পারবো না, তাহলে ব্যাকফায়ার করবে। 60-70 চিন্তা করবে, পজিটিভ মাইন্ডে নামবে, অপরচুনিটি আসলে আমি আরও 10টা রান বেশি করবো। যেমন গতকাল সেন্ট লুসিয়ায় খেলা হয়েছিল এবং সেখানে কিন্তু প্রথমে মনে হয়েছিল 163 খুব বড় রান না সাউথ আফ্রিকা, এটা চেজ হয়ে যাবে, কিন্তু সেটা কিন্তু চেজ হয়নি। ফলে আলটিমেটলি ম্যাচের মোমেন্টাম ধরাটাই তো সবচেয়ে ইম্পর্টেন্ট হয়ে যায়। অফকোর্স আমি মনে করি টি-20 ফরম্যাটের জন্য আপনি উইদিন বলে না 3-4 বলে খেলা চেঞ্জ হয়ে যায়, কারণ আপনার 10.5 করে লাগে, আপনার সেট ব্যাটসম্যান আউট, নতুন ব্যাটসম্যান ওই অ্যাভারেজটা চলে যায় 13-তে। তো ওই মোমেন্টামটাই খুব ইম্পর্টেন্ট, আর মোমেন্টাম তখনই আসবে যখন আপনার প্রতি বিশ্বাস থাকবে। কারণ টি-20 এত সুযোগ কম থাকে চিন্তা করার, খেলা একেবারে খেলা চেঞ্জ করে ফেলে। সেটাই, বাংলাদেশের পেসাররা থ্রু আউট শুরু থেকেই ভালো করছেন, যদিও লাস্ট ম্যাচ যখন পুরো ব্যাটিং প্যারাডাইজে হলো তখন আমরা মুস্তাফিজকেও একটু স্ট্রাগল করতে দেখেছি, 2 ওভারে 23 দিয়ে ফেলেছে, শেখ মেহেদী ছাড়া তিনি 4 ওভার করেছেন। ফলে এই যে মানে নিজেদের পছন্দের জায়গা থেকে আসলে একটু অপছন্দের উইকেটে বল করা, সেটা তো পেসারদের জন্য একটা চ্যালেঞ্জ। আমি তো স্টার্টিংয়ে বলেছি যে একটা অন্য শোতে গিয়েছিলাম যে বাংলা যেখানে ব্যাটিংয়ের চেয়ে বেশি বলিং চ্যালেঞ্জ হবে, কারণ যেভাবে মার পরে টি-20-তে, যেভাবে মারে লাগে টেনিস বল, তো ওই জায়গায় ব্যাটিং করাটা সহজ হবে যদি যে মাইন্ড সেট আপ চেঞ্জ করে। কেন একটা ট্রু উইকেট আমি রান করবো, এখানে স্ট্রোক খেলা সম্ভব, যেটা আমরা চেঞ্জ করতে পারিনি। আর বলিংয়ের ক্ষেত্রে অপোজিট, আমি যেভাবে শর্ট অফ লেন্থ করে পার পেয়ে গিয়েছি, 2 পেস ছিল, ওই জায়গায় আবার কোন লেন্থে বল করব, এটা ইম্পর্টেন্ট, কাকে বল করব। রোহিত শর্মা শর্ট অফ লেন্থ পুল খেলবেন, বিরাট কোহলি আপনার গিয়ে শর্ট অফ লেন্থকে আপনি মিডলে ওয়াইডেস্ট মিডল আনতে পারবেন মাঝখানে, ওই একটা জায়গায় চুজ করার ব্যাপার থাকে। আর দ্বিতীয় হচ্ছে ওখানে আমি ডট বল কীভাবে করবো, ওখানে আমি এগ্রেসিভ খেলতে যাবো না, বলে আমি এগ্রেসিভ যাই, ব্যাকফায়ার করবে। বাংলাদেশের এগেনস্টে মানে বাংলাদেশ কিন্তু রিস্ট স্পিনারদের এগেনস্টে দুর্বল, অতীতে আমরা সব যে ফরম্যাটই বলেন দেখেছি। কুলদীপ যাদব কি এখানে একটা মানে সতর্কবার্তা কিনা বাংলাদেশের জন্য? দেখেন টি-20 যাতে এবার চিন্তা করতে পারে না, টেস্ট ম্যাচে চিন্তা করতে পারে না, তো ওকে আমি স্ট্রাগলিং করে খেলেন। কুলদীপ যতই ভালো বল করুক, ওকে আপনারে 4 ওভারে 30-28 না নিলে আপনি ওদের মেইন বলার বা বুমরাই হোক, তো ওই হ্যাঁ আমি ওকে সমীহ করবো, তাহলে ওই সময়কে আমি ডট বল দিব, আমি মারার বল অবশ্যই তাকে মারবো। হ্যাঁ অবশ্যই এটা ম্যাটার্স হতে পারে, কিন্তু টি-20 যেটা আমার মনে হয় একটা ম্যাটার করা উচিত, রাশিদ হোক বা বুমরা হোক বা যে হোক, আপনাকে আপনি ডট বলের কথা বলেই ফেলেন। এই ডট বলটাই কিন্তু বাংলাদেশের জন্য একটা বড় সমস্যা। অবশ্যই অবশ্যই, আমরা একটা হচ্ছে 2টা জায়গায় ব্যাটিংয়ের ক্ষেত্রে বলছি, একটা তো আমরা বেশি ডট বল খেলে ফেলি, আর দ্বিতীয় হচ্ছে আমরা বড় ছক্কা মারতে পারি না। আফগান কি হয়, ওরা 10টা ডট বল খেলে কিন্তু 6টা ছক্কা মেরে দেয়, আমরা 10টা ডট বল খেলি কিন্তু 3টা ছক্কা মারি, তো ওই জায়গায় আমি 18 রান পিছিয়ে যাই, ওরা কাভার করে ফেলে। যেটা বড় প্লেয়াররা কি করে, যখনই সেট হয় তারপর তারা ছক্কা বা 4 মেরে তো কাভার করে, তারা তো 1 স্টুনের কাভার করে না শেষের দিকে। তো ওইটাই বলছি বাংলাদেশের ক্ষেত্রে ওই একটা ক্ষেত্রে এটা একটা অ্যাবিলিটি আছে কি আমরা ডট বল যদি কম খেলি এটা আমাদের করা সম্ভব, তো ওই জন্য আমার কাছে মনে হয় তাহলে কিছু একটা পার্থক্য হবে। বিভিন্ন ম্যাচে আমরা দেখেছি বাংলাদেশ 50-এর উপর ডট বল দিয়ে দেয়, সেটা আজকে কোনোভাবেই করা যাবে না। অফকোর্স না। জাভেদ ওমর, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, এই ছিল কভার ড্রাইভের আজকের আয়োজন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময় অন্য কোনো অতিথিকে নিয়ে। সঙ্গে থাকবেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের।